ডাকসুর বিপি সাদিকা আমের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, আমরা খুবই ক্লোজ এবং খুবই আড্ডা হয়, দেখা হলে আন্ডারস্ট্যান্ডিং থাকে। শিবিরের অন্য যারা আছে তাদের সাথেও পজিটিভ। বাট আমি একটা বিষয়ে খুবই উদ্বিগ্ন হই, যারা মানুষকে দেখে বুকে আগলে নেয়, চুমু খায়, আদর করে, বা কোনো শিক্ষার্থী সমস্যা হলে সবার আগে কি 5-10 হাজার টাকা নিয়ে তারাই পৌঁছে দেয়, মানে এত যাদের মধ্যে মহানুভবতা, সহানুভূতিশীল একটা আচরণ আমরা দেখতে পাই, কিন্তু তাদের কর্মীদের মধ্যে দ্বিমত নিতে পারে না, ভিন্ন মতকে সহ্য করতে পারে না। এটা রহস্যটা কি? তাদেরকে আমি একটা আহ্বান জানাবো তাদের নেতৃবৃন্দর কাছে, যে তারা যেন তাদের কর্মীদেরকে যেন ভিন্নমত সহ্য করার মতো ক্যাপাবিলিটি তৈরি করে, তারা যেন ভিন্নমতকে সম্মান দেখে, তারা যেন বট অ্যাটাকের মতো গালাগালি না করে, অপমান অপদস্থ না করে। এটা আমার অনুরোধ থাকবে। ক্ষমতায় আসার পরে নতুন সরকারকে কেমন দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, বিশেষ করে যারা আমাকে শুনছেন এবং দেখছেন। চেঞ্জ টিভির দর্শকদেরকে শুভেচ্ছা জানাই। আমরা অনেক দিন পর, আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটা সরকার অধিষ্ঠিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বিরোধী দল থেকে শুরু করে সবাই আছে, তাদেরকেও শুভেচ্ছা জানাই। তো একটা ভালো লাগার বিষয় হচ্ছে যে এই সংসদটা দিকে তাকালে মনে হয় তারা আমাদের সবার, সংসদের প্রত্যেকটা মানুষ হচ্ছে আমাদের সবার। এখানে আওয়ামী লীগ ব্যতীত সবাই আছে, যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম করেছে, যারা দীর্ঘ 1.5 যুগ ধরে আন্দোলন সংগ্রাম করেছে, নির্যাতনের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। এত আত্মত্যাগের মধ্য দিয়ে একটা অধিবেশন আমরা দেখতে পাচ্ছি, একটা সরকার দেখতে পাচ্ছি, নিঃসন্দেহে চমৎকার লাগছে। আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। নতুন এই সরকার ক্ষমতায় আসার পরে আপনি একজন ছাত্র নেতা হিসেবে ছাত্র দলকে কিভাবে দেখছেন, পাশাপাশি ছাত্র শিবির এবং আপনাদের সংগঠন ছাত্র অধিকার, সব মিলিয়ে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, কিছু বিষয় না বললেই নয়। যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল তখন এমন একটা রিউমার ছড়ানো হয়েছে, এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে বিএনপি যদি নির্বাচিত হয় বা বিএনপি যদি ক্ষমতায় আসে, তারেক রহমান এটা সেটা করবে। 2001 থেকে 6 সালে এটা করেছে, অনেক কিছু করেছে। আগে থেকেই বিএনপির প্রতি মানুষকে একটা নেগেটিভ ধারণা দেওয়ার একটা অপপ্রয়াস আমরা দেখতে পেয়েছি। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পেলাম জনাব তারেক রহমান এটা উল্টা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো বাংলাদেশের মানুষকে চমৎকৃত করেছে। একজন প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তার গাড়ি হেঁটে যাচ্ছে, একটা পথচারী তার গাড়ির সামনে গিয়ে দাঁড়াচ্ছেন, স্যালুট দিচ্ছেন, এবং উনিও সেখান থেকে রেসপন্স করছেন। বাংলাদেশের ইতিহাসে তো আমরা এগুলো দেখি নাই। আমরা অস্ট্রেলিয়া, কানাডা বা বিভিন্ন দেশে, পাশ্চাত্য দেশে আমরা দেখতে পাই সেখানে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট তারা হেঁটে যাচ্ছেন বা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। এই সংস্কৃতি বা এই সভ্যতা যে বাংলাদেশে ফিরে আসবে, সেটা আমাদের চিন্তার বাইরে ছিল। জনাব তারেক রহমান সেই চিন্তাটা আমাদেরকে বাস্তবায়ন করেছে। আমরা জনাব তারেক রহমানকে এরকম একটা সহজ সরল নিরেট ভদ্র মানুষ হিসাবে যেন আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেখতে পারি, সেটা প্রত্যাশা থাকবে। আর দ্বিতীয়ত যে কথাটা আপনি বললেন যে ছাত্রদল ক্ষমতা আসার পর তাদের পরিবর্তন হয়েছে কিনা, আমি মনে করি যে আমাদের যেহেতু একটা বিএনপি বা ছাত্রদল একটা বুর্জোয়া পার্টির মধ্যে দিয়ে আছে, তাদের একটা ম্যান পাওয়ার, মাসেল পাওয়ার, এই টাইপের একটা পলিটিক্সের একটা চর্চা বাংলাদেশে ছিল, বিশেষ করে আওয়ামী লীগের ছাত্রলীগ, বিএনপির ছাত্রদল। তো আমরা দেখতে পেয়েছি অভ্যুত্থানের সময় বিএনপিকে এবং ছাত্রদলকে ব্যাশিং করার জন্য, তাদেরকে ছাত্রদের থেকে দূরে সরে রাখার জন্য। ছাত্রদল কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল কিন্তু আমার প্রতিযোগী, বাট আমি তো অসত্যটা বলতে পারি না, আমি সত্যটাই স্বীকার করতে হবে। ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের থেকে দূরে রাখার জন্য একটা অপপ্রয়াস ছিল, একটা মানে সংঘবদ্ধ একটা চক্রান্ত ছিল যে ছাত্রদল বা বিএনপি যদি ক্ষমতা আসে, ছাত্রদলগুলো ক্যাম্পাসগুলো দখলদারিত্ব করবে, হলগুলো দখল করে ফেলবে, গণরুম গেস্টরুমে ছাত্রলীগের মতো নির্যাতন করবে। কিন্তু আমরা কি আদৌ এই গত 1 মাস হতে যাচ্ছে এই সরকার আসছে, এরকম কোনো চিত্র কি আমরা বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখতে পেয়েছি কিনা? তো আমরা মনে করি ছাত্রদল ক্ষমতার পরেও একটা বিশাল একটা পরিবর্তনের মধ্য দিয়ে আছে। কিছু কিছু জায়গায় আমরা কিছু ঘটনা শুনতে পাচ্ছি, বাট আমলে নেওয়ার মতো একটা পরিবর্তনকে বাধাগ্রস্ত করার মতো কোনো পরিবেশ এখন পর্যন্ত আমরা ছাত্রদলের জায়গা থেকে দেখতে পাচ্ছি না। এটা খুবই প্রশংসনীয় একটা জায়গা। আমরা চাই, এটা প্রশংসা করার কিছু না, ছাত্র রাজনীতি এমনটাই হওয়া উচিত। মানে কি ক্ষমতায় গেলেই যে তারা মার কাট রাজনীতি করবে, শিক্ষার্থীদেরকে ধরে নিয়ে এসে মারবে, প্রভাব বিস্তার করবে, এটা তো ছাত্র রাজনীতি না। ছাত্র রাজনীতি মানে কি? শিক্ষার্থীদের অধিকারগুলোকে অ্যাড্রেস করা, শিক্ষার্থীদের পাশে থাকা, তাদের সহযোগিতা করা। যে কোনো শিক্ষার্থী যদি পড়াশোনা করতে ব্যর্থ হয়, ছাত্র সংগঠন হিসাবে তাদের পাশে দাঁড়ানো, তাদের পরিবারকে দেখা, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্য ছাত্রদের একটা পার্ট হিসাবে সেখানে একটা ভূমিকা রাখা, এটাই তো ছাত্র রাজনীতির কাজ।
কিন্তু বিগত সময়ে যেটা হয়েছে যে গণরম গেস্টম নির্যাতন করা, হলে ফাও খাওয়া, চাঁদাবাজি করা, নিউ মার্কেট সায়েন্স ল্যাবে আমাদের বিশেষ করে আমার ক্যাম্পাসের সামনে ছাত্রলীগ যারা করতো, এরা ফাও খেত, ফাও পাঞ্জাবি নিয়ে আসতো, এটা নিয়ে মারামারি করতো। মানুষ মনে করতো এটা ছাত্র রাজনীতি, বাট এটা তো ছাত্র রাজনীতি না। তো ছাত্রলীগকে ছাত্রদলের মধ্য দিয়ে একটা পক্ষ বিশেষ করে শিবির দেখতে চেয়েছিল, বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে চেয়েছিল। গত 1 মাসে আমার কাছে মূল্যায়ন মনে হয় যে ছাত্রদল খুবই পজিটিভ একটা পলিটিক্স করতেছে। তাদের এই পজিটিভ পলিটিক্সটা অগ্রযাত্রা অব্যাহত থাকুক, সেটা আমি প্রত্যাশা করি তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে, তাদের প্রতিদ্বন্দ্বী এবং প্রতিযোগী হিসাবে। আরেকটা এখানে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের একটা আদর্শভিত্তিক একটা সংগঠন। তাদের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করছে। তাদের অনেক সাথী বন্ধু সহযোদ্ধা দীর্ঘ 1.5 যুগ ধরে ঘুম খুন নির্যাতনের শিকার হতে হয়েছে। তাদের মাদার অর্গানাইজেশন জামাত ইসলামী অনেক নেতা কোন গুমের শিকার হয়েছে। তো ইসলামী ছাত্র শিবির চমৎকার রাজনীতি করছে। তবে আমি একটা বিষয়ে মানে ভাবি যে শুধু একটা জিনিস জানতে চাই, আমার সাথে কিন্তু ডাকসুর বিপি সাদিক আহমেদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, আমরা খুবই ক্লোজ এবং খুবই আড্ডা হয়, দেখা হলে আন্ডারস্ট্যান্ডিং থাকে। শিবিরের অন্য যারা আছে তাদের সাথেও পজিটিভ। বাট আমি একটা বিষয়ে খুবই উদ্বিগ্ন হই, যারা মানুষকে দেখে বুকে আগলে নেয়, চুমু খায়, আদর করে, বা কোনো শিক্ষার্থী সমস্যা হলে সবার আগে 5-10 হাজার টাকা নিয়ে তারাই পৌঁছে দেয়, মানে এত যাদের মধ্যে মহানুভবতা সহানুভূতিশীল একটা আচরণ আমরা দেখতে পাই, কিন্তু তাদের কর্মীদের মধ্যে দ্বিমত নিতে পারে না, ভিন্ন মতকে সহ্য করতে পারে না। এটা রহস্যটা কি? দেখেন, আমি জামাত বা ছাত্র শিবির কি ভুল হতে পারে না? তাদের ভুলকে আমি সমালোচনা করতে পারি না? তো রাজনীতি এটা ভালো, বলে উঠতে তো কেউ না। তা আমি যদি সমালোচনা করি, আমার ফেসবুকে দেখা যায় যে হাজার হাজার মানে গালি আসতেছে, এবং তাদের প্রোফাইলে দেখা যায় যে জামাত ইসলামী বা ছাত্র শিবিরের লোগো থাকে, বাবা কোরআন সুন্নাহ হাদিসের বিভিন্ন থাকে। তো এইগুলো খুবই পীড়াদায়ক যে জামাত ছাত্র শিবিরের রাজনীতিকে আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট তাদেরকে আমি একটা আহ্বান জানাবো তাদের নেতৃবৃন্দর কাছে যে তারা যেন তাদের কর্মীদেরকে যেন ভিন্নমত সহ্য করার মতো ক্যাপাবিলিটি তৈরি করে, তারা যেন ভিন্নমতকে সম্মান দেখে, তারা যেন বট অ্যাটাকের মতো গালাগালি না করে, অপমান অপদস্থ না করে, এটা আমার অনুরোধ থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা যে বিষয়টা খুবই বাজে একটা বিষয়, যে ছাত্র শিবির অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত হওয়ার পর আসার পর কি তারা কে শিবির কে সাধারণ শিক্ষার্থী এটা পার্থক্য করা যেত না। আমরা মজা করতাম অনেকে একসাথে বসলে আলোচনা করার জন্য যে একজন শিক্ষার্থী তিতুমির কলেজে সে পোস্ট দিয়েছে যে এই ক্যাম্পাসে ছাত্র সংগঠন রাজনীতি করতে পারবে না, মানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে এরকম। তো 1 সপ্তাহ পর দেখতে পেলাম সেই ইসলামী ছাত্র শিবিরের তিতুমির কলেজ শাখার সেক্রেটারি হয়েছে। মানে এই যে সাধারণ শিক্ষার্থী সে যে অন্যকে ঘায়াল করা, এটা তো একটা অপরাজনীতি, এটা তো কোনো রাজনীতির মধ্যে পড়ে না। ইসলামী ছাত্র শিবির তাদের আইডিওলজি নিয়ে আসবে, ছাত্রদল আইডিওলজি নিয়ে আসবে, ছাত্র অধিকার পরিষদ তার আইডিওলজি নিয়ে আসবে। শিক্ষার্থীরা চুজ করবে যে কোনটা ভালো, কোনটা তাদের জন্য সুইটেবল, কোনটা তাদের শিক্ষার্থী বান্ধব কাজে আগাবে। এই প্র্যাকটিসে ছাত্র শিবিরকে আসার আহ্বান জানাই। অনেকটা আসছে, আরও যেন তারা একদম সুপ্তভাবে সরাসরি ওপেনলি আসে, বায়াস করে আমরা কথাবার্তা বলতে পারি। আমরা যেন সাধারণ শিক্ষার্থী, একজন নর্মাল শিক্ষার্থী থাকতেই পারে, বাট যারা রাজনীতি করে তারা যেন তাদের রাজনীতির চাদরটা মানে ডেকে না, ওপেন করে যেন রাজনীতি করে, সেটা আমরা তাদের প্রতি আহ্বান জানাবো। আর আপনি জানেন ছাত্র অধিকার পরিষদ 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া একটা সংগঠন। গত 7 বছর ফেসফিয়াদ বিরোধী লড়াই সংগ্রামে একমাত্র যদি জনগণের বা শিক্ষার্থীদের কোনো মুখপাত্র থেকে থাকে, তার নাম হচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা যে কোনো জায়গায় যেখানেই শিক্ষার্থীরা নির্যাতিত হয়েছে, সবার আগে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তার নাম ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সাক্ষী, বা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অলিগলি সাক্ষী যে ছাত্রলীগের নৃশংসতার কীভাবে শিকার হয়েছিল ছাত্র অধিকার পরিষদ। আপনার মনে আছে যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ নেতা তারিকুল ইসলামকে ছাত্রলীগের মামুন ছিল সম্ভবত নাম, হাতুড়ি পেটা করেছিল, তার মেরুদণ্ড ফাটিয়ে দেওয়া হয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মী, এখন পর্যন্ত আমাদের 9 জন নেতাকর্মীকে শহীদ হয়েছেন। ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের কথা বলতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রনেতা হাফেজ কাউসার শহীদ হয়েছেন। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিতে গিয়ে শহীদ জিহাদ সহ প্রায় 8 জন শহীদ হয়েছেন। তাদেরকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। এবং এই বাংলাদেশের মানুষ যদি সুস্থ দ্বারা রাজনীতি করতে চায়,
কৃতজ্ঞতার রাজনীতি করতে চায়, অবশ্যই ছাত্র অধিকার পরিষদের কাছে তার কৃতজ্ঞ। ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে, 18 সালে যদি ছাত্র অধিকার পরিষদ জন্ম না হতো, তাহলে 18 সালে কোটা সংস্কার হতো না। আর 18 সালে কোটা সংস্কার না হলে 2024 গণঅভ্যুত্থান হতো না। আর 2024 সালে গণঅভ্যুত্থান না হলে বাংলাদেশে বেগম জিয়া যে সম্মান মর্যাদা ছিল, সেই সম্মানটা পেত না। এবং বাংলাদেশ থেকে নির্বাসিত গত প্রায় 15 থেকে 16 বছর যিনি নির্বাসিত জীবনযাপন করেছেন জনাব তারেক রহমান, বাংলাদেশে আসতে পারতেন না এবং বাংলাদেশে এসে জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হতে পারতো না। সুতরাং এই ছাত্র অধিকার পরিষদ গত 8 বছর লড়াই সংগ্রাম করেছে। আমাদের লড়াই যেমন আমরা সত্যকে সাহসের সাথে উচ্চারণ করা, সত্য ন্যায়ের পথে সংগ্রাম করা, শিক্ষার্থী তথা গণমানুষের অধিকার আদায়ের জন্য কাজ করা আমাদের মূল ব্রত এবং আমাদের ছাত্র অধিকার পরিষদের অঙ্গীকার। আশা করি আগামীতেও চুরি, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি, দর্শন, লুটপাট সহ যেখানেই অন্যায় অনিয়ম হবে, সবার আগে ছাত্র অধিকার পরিষদ জনগণের পাশে দাঁড়াবে।